আজকের মতো প্রযুক্তি ছিল না, আজকের মতো এত বই, এত পড়াশোনা, এত ভাষা মানুষের জানা ছিল না। তবে হ্যাঁ, একটা ভাষা ছিল, সেটা হচ্ছে চিত্রভাষা। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং যেই মূল যেই আর্ট, সেই জায়গা থেকে যে ডিজিটালাইজেশনের যে যুগে গ্রাফিক ডিজাইনের যেই প্রচার, সেটা অনেক বড়। এবং আমাদের জানাশোনা এবং পড়াশোনার জায়গাটাও অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু বেশি সময় ধরে যে শিল্পের চর্চা, শিল্পের ইতিহাস জানার সুযোগ পাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এই যে আমি একটা পাঞ্জাবি পরে আছি, এর মধ্যে একটা ডিজাইন আছে। আজকে আমাদের গেস্ট ভাইয়া একটা পাঞ্জাবি পরে এসেছেন, এখানেও ডিজাইন আছে। তো আমরা যখন মার্কেটে যাই, একটা পোশাক পছন্দ করি বা একটা অন্য কোনো কিছু একটা সামগ্রী পছন্দ করি, তখন আমরা সবসময় কিন্তু সুন্দরটাই বেছে নিতে চাই, তাই না? যেটা কাজে লাগবে এবং দেখতে সুন্দর। শুধু কাজে লাগবে কিন্তু দেখতে সুন্দর না, আর কাজে লাগবে এবং দেখতে সুন্দর, এরকম অপশন দেওয়া হলে আমরা কিন্তু সবসময় সুন্দরটাই বেছে নিই। কারণ মানে সৌন্দর্যের এক ধরনের সংজ্ঞাই হচ্ছে যে যে জিনিস মানুষ নিজের করে পেতে চায় সেটাই সুন্দর। তো আজকে এই সৌন্দর্য নিয়ে কথা বলছি কেন? কারণ আজকে আমাদের গেস্ট ভাইয়া একজন আর্ট হিস্ট্রিয়ান। তো আমরা আজকে ভাইয়ার কাছ থেকে এই আর্ট হিস্ট্রি এবং আর্টের বিভিন্ন যে বিষয়াদি, এগুলো নিয়ে আজকে আমরা জানবো। আজকে আমাদের অতিথি জাহাঙ্গীর আলম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবং আজকে আমরা হচ্ছে আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব। ভাইয়া চারুকলা থেকে পড়াশোনা করেছেন, আর্ট হিস্ট্রিতে। তো চারুকলা সম্পর্কে হচ্ছে অনেক মানুষের কিন্তু অনেক অনেক প্রশ্ন থাকে। যেমন প্রথমত হচ্ছে চারুকলাতে আসলে কি পড়ানো হয়, এখানে কি কি সাবজেক্ট আছে, এই কৌতূহলটা কিন্তু আমাদের অনেকেরই আছে। ভাইয়া যদি এটা দিয়ে শুরু করতেন। চারুকলার একটা কমন প্রশ্ন যে আসলে চারুকলায় আমরা পড়াশোনা করি, আসলে চারুকলায় কি কি পড়ানো হয় এটা অধিকাংশই আমরা জানি না, এবং জানলেও হয়তো বা এটার যে অনেকগুলা শাখা আছে সেটা আমরা আসলে গভীরভাবে কেউ জানি না। মানে যারা চারুকলার জগৎটার বাইরে আছে তাদের কথা বলছি। প্রথম কথা হচ্ছে চারুকলার দুইটা অংশ যদি বলি তাহলে হচ্ছে চারু শিল্প, একটা হচ্ছে কারুশিল্প। চারুকলার দুইটা শাখা। চারুশিল্প এবং কারুশিল্পের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে যে চারুশিল্পের যে জগৎটা সেটা হচ্ছে যে ড্রয়িং বা হচ্ছে কালারে করা। কারুশিল্পের বিষয়টা হচ্ছে যে যেটা আমরা দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি করে থাকি এবং সেটার শৈল্পিক রূপ থাকে, সেই জায়গাটাই হচ্ছে কারুশিল্পের বিভিন্ন শাখা, বিভিন্ন মাধ্যমে সেটা হতে পারে। চারুকলার কয়েকটা সাবজেক্ট এখন পপুলার, এবং দেখা যাবে যে আমরা যে চারুকলার ইতিহাস দেখি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, মানে বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি আলোচনা করি, কিন্তু চারুকলা কিংবা হচ্ছে আর্টের ইতিহাসটা কিন্তু 40 বছর আগের। আচ্ছা। 40,000 বছর আগের, নট 40 বছর, সরি, 40,000 বছর আগে এই চারুকলার যাত্রা বলা যায়। কখন থেকে? এটা হচ্ছে যে একদম প্রাগৈতিহাসিক সময়কাল থেকে যে গুহাবাসী মানুষ ছিলেন, সেখান থেকে কিন্তু চারুকলার যাত্রা শুরু। আমি দীর্ঘ হিস্ট্রি যদি নাও বলি, তারপর এতটুকু বলতে হবে 40,000 বছর আগে যখন গুহাবাসী মানুষ তাদের জীবনযাপনের কিংবা হচ্ছে দৈনন্দিন জীবন পার করার জন্য বলবো আর্টের প্রয়োজনীয়তা কিংবা হচ্ছে আর্টের ব্যবহারটা তারা করেছে। কেমন? সেটা হচ্ছে যে 40,000 বছর আগে নিশ্চয়ই মানুষ লিখতে পারতো না, আজকের মতো প্রযুক্তি ছিল না, আজকের মতো এত বই, এত পড়াশোনা, এত ভাষা মানুষের জানা ছিল না। তবে হ্যাঁ, একটা ভাষা ছিল, সেটা হচ্ছে চিত্রভাষা। চিত্রভাষাটা কীরকম? আজকে ক্যানভাসে ছবি আঁকা দেখছি কিংবা হচ্ছে দেওয়ালের ছবি দেখছি, বা হচ্ছে বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় আমরা আর্ট দেখছি, শিল্প দেখছি। এই জায়গাটা তখন এত বড় ছিল না, বা হচ্ছে এইভাবে বিস্তৃত ছিল না। তখন ছিল গুহাবাসী মানুষের মনের ভাষা কিংবা হচ্ছে একজন আরেকজনের সাথে যে যোগাযোগের মাধ্যম ধরা যায়, বা বলা হয় এরকম যে তখনকার যে শিল্প ছিল সেটা ছিল প্রথম কথা মানুষের মনের ভাব প্রকাশ করার, একে অপরের মনের যে ভাব। তখন তো মানুষের ভাষা লিখিত ভাষা ছিল না। প্রথম কথা হচ্ছে যে গুহাবাসী মানুষের জীবনের প্রথম চিত্রটা ছিল হচ্ছে হাতির চিত্র।
এবং হাতের চিত্রটা কিন্তু মানুষের ছিল, যে সে কিছু একটা রং, রং বলতে তখন তো প্রাকৃতিক রং, গাছের রস বা পাতার রস, বিভিন্ন রঞ্জক পদার্থের যেগুলা ছিল সেগুলা একেবারে প্রাকৃতিক। সেখানে হাতটা হয়তোবা তারা চুবিয়ে দিয়েছে, তারপরে এটা ছাপ দিয়ে দিয়েছে লোহার গায়ে। এই যে যাত্রা, সেখান থেকেই চারুকলা বা হচ্ছে আর্টের যাত্রা বলবো। এরপরে আলতামিরা বলেন, লাস্কো বলেন, বিভিন্ন গুহায় বাইসান, ঘোড়া, এইগুলার চিত্র আস্তে আস্তে আস্তে। এখন এগুলা থেকে আরো ধারণা পাওয়া যায় যে তখন পশু শিকারের যে দৃশ্য, কিংবা হচ্ছে মানুষের জীবিকা নির্বাহ, প্রথমে বলছিলেন যে মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশায় জড়িত। তো তখন কিন্তু আসলে আমাদের এই সমাজ সভ্যতা ছিল না। তখন মানুষের বেঁচে থাকার তাগিদে কিন্তু পশু শিকার বা হচ্ছে তাদের যে আহার জোগানোর জন্য যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে যে আহার, পশু শিকার। সেই জিনিসটাই কিন্তু দেখা যায় যে ওই যে শিকারের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই স্পেনে আলতামিরা গুহা এবং হচ্ছে আপনার লাস্কো গুহায় দেখতে পাই। এই যে যে গুহাবাসী মানুষের জীবনের পরে আসার পরে যে চারুকলার যে এখন যে যাত্রা, এখন যে মেইন প্রশ্নটাই আমি আসবো সেটা হচ্ছে যে ভাই জিজ্ঞেস করছেন চারুকলা আসলে পড়ানো হয় কি কি বা আমরা কি কি পড়ি। প্রথম কথা হচ্ছে যে চারুকলার যাত্রা বাংলাদেশে 1948 সাল থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে শুরু হয়েছে। যে শিল্পাচার্য জয়নুল আবেদিন বা বাংলাদেশের শিল্প গ্রুপ, যিনি 1948 সালে ঢাকার যে জনসন রোড, এখান থেকে যে চারুকলা শিক্ষার যে যাত্রা তিনি শুরু করেছেন, সেখানে প্রথম দিকে যেই চিত্র দেখে আমরা শিল্পের চর্চা, এখন যে চিত্র অনেক বেশি প্রসারিত। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আমি এগুলো পরে আসতেছি যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমরা চারুকলা পড়ার সুযোগ পাচ্ছি। তার আগে আলোচনা করা দরকার যে আমরা কী কী পড়তেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার যদি আলোচনা করি, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে চারুকলা চর্চা কিংবা হচ্ছে চারুকলা শিক্ষার সবচেয়ে যে বড় প্রতিষ্ঠান সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, যেটা এক সময়ে ঢাকা আর্ট কলেজ নামে পরিচিত ছিল। এবং এইটার এখন 8টা ডিপার্টমেন্ট, একটা অনুষদে 8টা ডিপার্টমেন্ট এবং 8টা বিভাগের প্রথম যে ডিপার্টমেন্টটা আমরা কাউন্ট করছি সেটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। আচ্ছা। এবং দ্বিতীয় সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, যেটা বাংলাদেশের এখন মোস্ট পপুলার কিংবা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে শিল্পের যে অগ্রসর, যেটা একটু আগে বললেন এআই, কিংবা হচ্ছে যে এই যে যেই শিল্পের যে পড়াশোনার যে এক একটা পার্ট, তা আমি বলবো ড্রয়িং অ্যান্ড পেইন্টিং যেই মূল যেই আর্ট, সেই জায়গা থেকে যে ডিজিটালাইজেশনের যে যুগে গ্রাফিক ডিজাইনের যেই প্রচার, সেটা অনেক বড়। আচ্ছা। এবং এরপরে আছে আমাদের হচ্ছে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট। এই যে যে একটু আগে বলছিলেন যে আমার পাঞ্জাবি কিংবা হচ্ছে আপনার পাঞ্জাবিতে সুন্দর একটা ডিজাইন আছে, এই যে প্রিন্টের জগৎটা, এই যে আমার এটা প্রিন্টের একটা পাঞ্জাবি, এটা প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের কাজ। কোনটার কি কাজ সেটা আরো বিস্তৃত আলোচনা করা যাবে। এবং এরপরে আছে হচ্ছে ওরিয়েন্টাল আর্ট, যেটার বাংলা হচ্ছে প্রাচ্য কলা। আমাদের যেই প্রাচ্য যে শিল্প, প্রাচ্যের যে শিল্প, সেটার যে ধারা, বিভিন্ন ধারার যে কাজগুলো আছে, সেটা প্রাচ্য কলায় করানো হয়। এবং এরপরে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আছে ভাস্কর্য, স্কাল্পচার। এখন চারুকলায় পড়লে যে এক একটা লাইন যে আলাদা আছে, কি কি পড়ানো হয় তার ভিতরে ভাস্কর্য, তারপরে আছে সিরামিক্স যেটা মৃৎশিল্প, তারপরে আমাদের আছে হিস্ট্রি অফ আর্ট। হ্যাঁ, তো এই যে একটা ডিপার্টমেন্ট, মোট 8টা ডিপার্টমেন্ট কথা বললাম। একটা আছে কারুশিল্প, যেটা ক্রাফট, চারুশিল্পের এবং কারুশিল্পের যেটা থাকে, ক্রাফট যেই ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টে কারুশিল্পের ব্যবহারটা আমার মনে হয় এখন বাংলাদেশ কিংবা হচ্ছে সারা বিশ্ব সব কয়টি বাসা, অফিস, সব জায়গায় আপনি কিছু না কিছু কারুশিল্প পাবেনই, অবশ্যই পাবেনই। এই আমরা যেখানে বসে আছি এখানে মানে এমন কোনো শিল্প নাই আমার মনে হয় যেগুলো আমি আলোচনা করলাম বা যেগুলোর কথা বললাম, সেগুলো সবই এখানে এই এতটুকু জায়গার ভিতরেই বিরাজমান। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাকে যেটা বললেন যে আমি একজন আর্ট হিস্ট্রিয়ান হিসেবে চারুকলা যেভাবে দেখি,
কিংবা হচ্ছে চারুকলার যে পড়াশোনার যে যাত্রা, সেই জায়গায় কিন্তু দেখা যাবে যখন আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হই ইউনিভার্সিটিতে, তখন আমরা ভর্তি হওয়ার আগে কিন্তু জানতাম না যে চারুকলা আসলে এত বড় একটা জায়গা, এত বড় একটা জগৎ, যেখানে এত কিছু পড়ানো হচ্ছে। কিন্তু আমরা ভাবতাম যে চারুকলা মানে একটু ছবি আঁকবে, সারাদিন একটু ভাবটাপ নিয়ে বসে থাকবে, কিংবা এখনো যেটা মানুষ মনে করে। কিন্তু চারুকলা আদৌ কি এটা কিনা, সেটা নিয়ে এখন আমাদের এই যেটা বলা হচ্ছে যে তৃতীয় শিল্প বিপ্লবের পরে যে চতুর্থ শিল্প বিপ্লব আসছে, এই সময়ে মানুষের যে যাত্রা, যে শিল্পের বা হচ্ছে এই প্রযুক্তির যে উন্নয়ন, সেখানে মানুষের যে ধারণা এখনো পর্যন্ত আছে, সেটা থেকে বের হওয়ার মনে হয় সময় আমাদের এসেছে। এবং চারুকলার যে 8টা ডিপার্টমেন্টের কথা বললাম, এগুলো সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী পড়াশোনা হচ্ছে এবং এগুলোর চর্চা হচ্ছে। চর্চার পাশাপাশি আমাদের প্রত্যাহী কিংবা হচ্ছে আমাদের সামাজিক কিংবা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় যে জীবন বিধান কিংবা হচ্ছে আমাদের জীবন পরিচালনা হচ্ছে, সেখানে শিল্পের একটা বড় একটা জায়গা আছে। কারণ আপনি দেখেন আজকে যে শিল্পের চর্চা হচ্ছে, সে শিল্প ছাড়া যে পৃথিবী আগায়নি, কিংবা হচ্ছে পৃথিবীর যে সভ্যতার বিভিন্ন উত্থান পতন, সভ্যতার যে অগ্রসর, সেটা কিন্তু এই শিল্পের মাধ্যমেই তৈরি হয়েছে। এবং আমার ভিতরকার যে শিল্প কিংবা হচ্ছে আমার ভেতরকার যে মানসিক যে পরিবর্তন, শিল্পের মাধ্যমে সম্ভব। এখানে ছোট্ট করে হচ্ছে একটু কোট করতে হয়, বিখ্যাত শিল্পী পাবলো পিকাসো বলেছেন যে শিল্প আপনার আত্মার ধুলি বা প্রতিদিনের যে ধুলি কণা, এগুলো মুছে তুলে কিংবা হচ্ছে ঝাড়িয়ে তুলে। এই যে যে বিশাল কথা, এটা শিল্পের যে বিশাল একটা গভীরতা আছে মানুষের জীবনে কিংবা হচ্ছে আমাদের প্রত্যাহিক জীবনে, এটা বিশাল ব্যাপার। আরো একটা প্রশ্ন থাকে অনেকের মনে যে চারুকলা থেকে ক্যারিয়ার ট্র্যাকটা কিরকম, দেশে কিংবা বাইরে, এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন। আচ্ছা, ক্যারিয়ার ট্র্যাকটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমি যখন শিল্পকলার ইতিহাস ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরে প্রথম দিকে অনেকেই বলতো যে শিল্পকলার ইতিহাস ডিপার্টমেন্টে পড়ে কিংবা হচ্ছে চারুকলায় পড়ে মানে কিছুই করা সম্ভব না। কিন্তু একই প্রশ্ন আমার মনে হয় সবারই মনে আছে। কেউ হচ্ছে জেনে না জেনে উত্তর দিয়ে দিচ্ছে, কিন্তু কেউ জেনেও এটাকে হচ্ছে প্রসার করার সুযোগ পাচ্ছে না। কিংবা আমার মনে হয় এখনো পর্যন্ত ওই যে যেটা বললাম যে একটা ধারণা আছে যে ক্যারিয়ার আসলে কিছু হয় না। কিন্তু চারুকলায় পড়ে যে কি করা যাবে, ক্যারিয়ার ফিউচার কি হবে, এই প্রশ্নটা আমাকে প্রায়ই শুনতে হয়। বিকজ আমি এই চারুকলার সাথে জড়িত বা চারুকলার পড়াশোনা নিয়ে আছি 7 বছর। এর মধ্যে 6 বছর ধরেই হচ্ছে যারা চারুকলায় পড়তে চায় কিংবা হচ্ছে চারুকলায় আসতে চায়, এইরকম স্টুডেন্ট আমি পড়াচ্ছি যারা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করতে চাচ্ছে, চারুকলা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে। এই প্রশ্নটা আমাকে প্রথমেই শুনতে হয়। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপট এবং ওয়ার্ল্ডের যে আমাদের ক্যারিয়ার প্রেক্ষাপট একটু ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটটা আমি আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে গভর্নমেন্ট জব এবং নন গভর্নমেন্ট জব দুইটা ধারা। ক্যারিয়ার যদি আমি চিন্তা করি, আমরা ক্যারিয়ার বলতে কি বুঝি? আমার কাছে ক্যারিয়ার হয়তো বা হচ্ছে যে ভালো কিছু করে বেঁচে থাকা বা কিছু একটা করে বেঁচে থাকা, ভালোভাবে বেঁচে থাকে আমার কাছে ক্যারিয়ার। কিন্তু সমাজ কিংবা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ক্যারিয়ার বলতে আমাদের জব, আমাদের কর্মসংস্থান, এগুলোকেই তো বোঝানো হয়। তো সেইখানে ক্যারিয়ার, চারুকলার ক্যারিয়ারটা অন্য যে কোনো জেনারেল পড়াশোনার চাইতে আমি বলবো ভিন্ন। কারণ একই প্রশ্নটা যখন আমাকে বারবার করা হয়, তখন আমি এভাবেই বলতে পারি কিংবা হচ্ছে আমি এভাবেই হচ্ছে দেখে আসছি ব্যবহারিক দৈনন্দিন জীবনে যে শিক্ষাটা আমাদের কাজে লাগছে, সেটার একটা শাখা বলতে পারে এবং চারুকলা শিক্ষাটা। বাট সেকেন্ড ক্লাস থেকে শুরু করে প্রথম শ্রেণীর যে জবগুলো আছে, এই যেই সেক্টরগুলোতে, জব সেক্টরগুলোতে গভর্নমেন্টের কথা বলছি, তো বলা হয় যে হচ্ছে আপনি 4 বছরের স্নাতক থাকতে হবে এবং অতিরিক্ত যোগ্যতা হিসেবে অনেক সময় দেখা যায় যে হচ্ছে বলা হয় যে স্নাতকোত্তর থাকতে হবে। এটা হচ্ছে বিষয়। সেই জায়গা থেকে যদি বলি তাইলে হচ্ছে চারুকলা
তা এই যে যেই কন্ডিশন সেটা কিন্তু ফিল আপ করছে। আচ্ছা, কারণ বাংলাদেশে এখন চারুকলার অনার্সের যে পড়াশোনা সেটা 4 বছরের হচ্ছে, এবং একই সাথে অন্যান্য সাবজেক্টে যে 1 বছরের মাস্টার্স হচ্ছে, কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির চারুকলায় কিন্তু মাস্টার্সটা 2 বছরের। এবং আমাদের জানাশোনা এবং পড়াশোনার জায়গাটাও অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু বেশি সময় ধরে যে শিল্পের চর্চা, শিল্পের ইতিহাস জানার সুযোগ পাচ্ছি। চারুকলা থেকে আর্ট নিয়ে বাইরে পড়তে যাওয়ার সুযোগ কেমন? আচ্ছা, আমি বাইরে পড়তে যাওয়ার সুযোগের আগে এই যে সুযোগটা যে যে চারুকলা পরে ফিউচার কি হবে, এই জায়গাটাতে একটাই প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, একই প্রশ্ন। আমি বললাম যে গভর্নমেন্ট জবের এটা সুযোগ পাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে নন গভর্নমেন্ট জব। এবার আসে নন গভর্নমেন্ট জবে সবসময় হচ্ছে যে সাবজেক্টে সে পড়াশোনা করেছে কিংবা হচ্ছে যে সাবজেক্টে তার লাগবে ওই সাবজেক্টে এক্সপার্টে নিয়োগ দেওয়া হয়। এটাই লক্ষণীয়। এবং দেখা যায় যে হচ্ছে বাংলাদেশের বেসরকারি ব্যাংক, সরকারি গভর্নমেন্ট যখন গভর্নমেন্টের যেগুলো জবের কথা আমি বলেছি সেগুলোতে ব্যাংক, আপনার যে কোনো শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জাদুঘর, ওগুলা যে আছেই, এবং হচ্ছে জেনারেল জব আছে সেগুলো তো আছেই। চারুকলার এক্সট্রা হচ্ছে কি, দেখেন ব্যাংকিং জবগুলোতে চারুকলার যে সাবজেক্ট আছে কি বিশেষ কিছু পদ থাকবে যেটাতে চারুকলা স্টুডেন্টরাই হচ্ছে আবেদন করতে পারছে। এবং নন গভর্নমেন্ট জবগুলোতে যেগুলো শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে, এইসব জায়গায় বিশেষ যে পোস্টগুলা সেইগুলোতে চাইলেই কিন্তু জেনারেল একজন স্টুডেন্ট আবেদন করতে পারছে না। সো অন্যান্য যে কোনো সাবজেক্টের তুলনায় চারুকলার স্টুডেন্টদের ক্যারিয়ার অনেক বেশি হচ্ছে অগ্রসর। এবং যে কোনো আপনার ফ্যাক্টরি বলেন, যে কোনো হচ্ছে ফার্ম বলেন, সেখানে কিছু না কিছু পোস্ট আলাদা থাকবে, যে আলাদা করে যে সে চারুকলা কিংবা হচ্ছে আর্টে পড়াশোনা করে আসছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাণিজ্যিক প্রতিষ্ঠান সব জায়গায় হচ্ছে চারুকলার ক্যারিয়ার আছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। দ্বিতীয়ত হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের যে একটা জগৎ, যেটা হচ্ছে ফ্রিল্যান্স, নট অনলি গ্রাফিক ডিজাইন, এআই থেকে যেই সব জিনিসগুলো আসছে, এইগুলো চারুকলায় পড়াশোনা করার পরে যে তার যে একেবারে মূল যে ড্রয়িংটা বা মূল যে চিত্র আঁকার যে বিষয়টা, সেটা কিন্তু এআই বলেন, এআইকে কিন্তু হচ্ছে মানুষই ইনপুট দিয়েছে, তাকে ট্রেন করা হয়েছে। তো এই যে যে মূল জিনিসগুলা, এআইকে যে নতুন নতুন যে ধারণা, নতুন নতুন যে মানে বিষয়গুলো যে তাকে শেখাইতে হবে, এটা একজন আর্টিস্টই শেখাবে নিশ্চয়ই। তো এই যে যে বিচরণ বা হচ্ছে চর্চার যে জগৎটা আস্তে আস্তে বড় হচ্ছে, পৃথিবীর যে বড় চিন্তা এবং হচ্ছে শিল্পের যে বড় বড় জায়গা তৈরি হচ্ছে, সেটা একমাত্র হচ্ছে চারুকলার জায়গা থেকেই তৈরি হচ্ছে ক্যারিয়ার। এবং হচ্ছে যদি বলে যে বাইরে, বলবো যে হচ্ছে বাংলাদেশের তুলনায় বিশ্বের যে কোনো দেশে, যে কোনো দেশে, এবং বিশেষত কিছু দেশ বাদে, আমি এখানে মেনশন করছি না, বাট ইউরোপ এবং আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া যেটা, এই যে যে মহাদেশগুলোতে, আফ্রিকা বলেন, সমস্ত মহাদেশের যে কান্ট্রিগুলো আছে, সেখানে শিল্পের কিন্তু অনেক বেশি কদর। বাংলাদেশে শিল্পের কদর হচ্ছে যতক্ষণ তার প্রয়োজন ততক্ষণই তার কদর। আমি এটা কেন বললাম, কারণ হচ্ছে বাইরে পড়ার ক্ষেত্রে যে জিনিসটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে, যখন একটা স্টুডেন্ট বাইরে পড়তে যাবে, তখন আমি দেখেছি বিশ্বের এমন কোনো ইউনিভার্সিটি নাই, বড় বড় ইউনিভার্সিটি বলেন কিংবা হচ্ছে নামি দামি ইউনিভার্সিটিগুলো বলেন, সেখানে আর্ট কিংবা হচ্ছে ফাইন আর্ট সাবজেক্টটা নাই। কিন্তু বাংলাদেশে বিশেষত কয়েকটা ইউনিভার্সিটিতে ফাইন আর্ট পড়ানো হয়, বাকি ইউনিভার্সিটি থেকে এটাকে প্রয়োজন মনে করছে না, কিংবা প্রয়োজন আগে মনে করতো না, এখন আস্তে আস্তে প্রসার হচ্ছে। বিশ্বের সবগুলা ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্টদের আর্টের জন্য, নট অনলি পড়াশোনার জন্য, স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় অনেক বেশি। বিকজ বাংলাদেশ থেকে যদি আপনি যদি দেখেন, বাংলাদেশে একজন ইংলিশে একটা ডিপার্টমেন্টে কতজন পড়াশোনা করছে? 100 জন। শুধু ঢাকা ইউনিভার্সিটিতে যদি ধরি তাহলে 100+ স্টুডেন্ট হচ্ছে প্রত্যেক ব্যাচে ঢুকছে। এবং বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি নাই যেখানে ইংলিশ ডিপার্টমেন্ট নাই। তারপরে স্বাভাবিকভাবে যদি আমেরিকাতে যদি হচ্ছে আবেদন করে একটা সার্কুলারে, বাংলাদেশ থেকে 100 স্টুডেন্ট হচ্ছে মিনিমাম 100 স্টুডেন্ট আবেদন করবে। বাট একই জায়গায় যদি চারুকলার থেকে আবেদন করা হয়, তাহলে ধরেন সর্বোচ্চ 10 জন করবে। কিন্তু ওখানে পোস্ট আছে ধরেন হচ্ছে 5 জন হচ্ছে নেওয়ার সুযোগ আছে। ইংলিশেও কিন্তু ধরেন হচ্ছে 5 জন, 100 জন, 10 জন নেওয়ার সুযোগ আছে। কিন্তু 10 জনের জায়গায় 100 জনে আবেদন করলো, এবং হচ্ছে এখানে হচ্ছে 5 জন নিবে, 10 জন আবেদন করলো।
তাহলে চারুকলার জায়গাটা অনেক বড়। এবং এই যে চারুকলার যে জগৎটা, বাইরে পড়াশোনা করেন আমাদের স্টুডেন্টদেরকে যে সুযোগটা তারা দেয়, সেটার যে বড় জায়গা, এটা অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় অনেক এগিয়ে, এবং স্কলারশিপ পাওয়াও অনেক বেশি সহজ আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের যে চর্চা, শিল্পের চর্চা, সেটা শুধু পুঁথিগত বিদ্যা নয়, এখানে একদম ব্যবহারিক জ্ঞান রয়েছে, হাতে কলমে আছে। সো আমাদেরকে রিপ্রেজেন্ট করতে আমাদের ভুরি ভুরি হচ্ছে শুধু পেপারস কিংবা হচ্ছে লেকচার প্রয়োজন হয় না। একটা ছবি আমার সম্পর্কে আলোচনা করে দেবে আমি কে। একজন শিল্পীকে তার শিল্পই বলে দিবে যে সে তার জগৎটা কিংবা হচ্ছে তার শিল্প চর্চা বা হচ্ছে তার পড়াশোনার জগৎটা সে কত বড় করেছে। আশা করি এই কনফিউশনটা অনেকেরই এখন দূর হয়েছে যে আসলে এখানে ক্যারিয়ার ট্র্যাকটা কীরকম। তবে ভাইয়ার কাছে আমার আরেকটা প্রশ্ন, একটু আগে যেটা মেনশন করছেন এআই এর কথা, এখন এআই চলে আসার কারণে মানে জেনারেল আর্ট ফর্ম এগুলোর জেনারেশন হচ্ছে খুব সহজ এবং বলতে গেলে এক ধরনের সস্তা হয়ে গিয়েছে আর কি। কাজেই খুব স্কিলড আর্টিস্ট ছাড়া এখন আসলে বাকিদের এই আর্টের মার্কেটটা কিভাবে চেঞ্জ হবে বলে আপনি মনে করেন? এখানে কি মানুষ জব হারাবে নাকি হচ্ছে তাদের ইনকাম কমে যাবে, এরকম কোনো ইস্যু কি আছে? প্রথম কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা তো একজন। এই জায়গাটাতে আমি বিশ্বাস করি 100% সৃষ্টিকর্তা কারো রিজেক্ট হচ্ছে ততদিন পর্যন্ত কেড়ে নেবেন না যতদিন পর্যন্ত হচ্ছে কেয়ামত না হচ্ছে বা হচ্ছে পৃথিবী ধ্বংস না হচ্ছে। সুতরাং কারো জব চলে যাবে এটা আমি কখনোই বিশ্বাস করি না। বিকজ এক সময় পৃথিবীতে মানুষ ছিল কয় কোটি আর এখন হচ্ছে কয় কোটি। দ্বিতীয় কথা হচ্ছে মানুষ আগে শিল্প কতটুকু হচ্ছে মানে নিজের প্রয়োজন কিংবা হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করত, এখন সেটার জগৎ অনেক বড় হয়েছে, স্কোপটা বেড়েছে, স্কোপ বেড়েছে, চর্চার জগৎ বেড়েছে, গ্রহণযোগ্যতা বেড়েছে, ব্যবহার বেড়েছে। সো যে এআই বলেন আর হচ্ছে এআইয়ের চাইতে যদি আরো ট্রিপল কিছু চলে আসে, তারপরে যে শিল্পী তার জব কখনোই হারাবেন না, এবং এবং তার হচ্ছে আয়ের উৎস কিংবা হচ্ছে তার জীবিকা কখনোই বন্ধ হবে না। বিকজ আমি যে একটা জিনিসই বললাম সেটা হচ্ছে যে এটা ব্যবহারিক শিক্ষা। যদি কেউ চায়, আপনি একটু চিন্তা করেন যে ধরেন যে হচ্ছে এআই আসার পরে 1 মিনিটে যে ড্রয়িংটা করে ফেলা যাচ্ছে, মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে করে ফেলা যাচ্ছে, একটা ট্যাবের মাধ্যমে ড্রয়িং করে ফেলা যাচ্ছে। কিন্তু এক সময় ছিল যে নল খাগড়ার ইয়া দিয়ে তুলি দিয়ে রং তুলি দিয়ে হচ্ছে ছবি আঁকার যে বড় সময় বা বেশি সময় লাগতো, সেটা সময় কমে আসছে। বাট একটা জিনিস খেয়াল রাখেন, আগে আপনি দেখেন কয়টা অফিস ঘুরলে আপনি কয়টা চিত্র দেখতে পারতেন, কয়টা এরকম শৈল্পিক হচ্ছে আপনার পটারি দেখতে পাইতেন। এই যে একটা জিনিস আপনার তৈরি হয়েছে, এটা কতজনের অফিসে ছিল, কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা বড় হয়েছে। সুতরাং অনলাইনের যেই আর্ট কিংবা হচ্ছে যে এআই এর যে ফর্ম আসার পরে যে মানুষ তার কর্মসংস্থান হারাবে, ব্যাপারটা এরকম না, বরং কর্মসংস্থান আরও বেড়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের শিল্পীদের কাজগুলো বাড়ছে, একই সাথে এর ব্যবহার বাড়ছে, এর প্রয়োজনীয়তা বাড়ছে। সো এটা বলতে পারি যে হচ্ছে আর্টিস্টদের জীবন এবং হচ্ছে তাদের আয়ের উৎস আরো বড় হচ্ছে। আচ্ছা, এবার আমার শেষ প্রশ্ন, যেহেতু আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, চারুকলায় যারা ভর্তি হতে চায় তাদের জন্য হচ্ছে কিছু গাইডলাইন যদি আমাদেরকে দিতেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই গাইডটা তো হচ্ছে দর্শক কিংবা হচ্ছে যারা আমাদেরকে দেখছে তাদের জন্য। তো সেটা যদি আলোচনা করি, প্রথম কথা হচ্ছে চারুকলার পড়ানোর জগৎ কিংবা হচ্ছে পড়ার জগৎ, দুইটা জিনিসকে হচ্ছে আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। বিকজ আমরা এখনো পর্যন্ত প্রথম দিক থেকে একটা জিনিসই উঠে আসছে ভাইয়ের আলোচনায়, যে এই যে শিল্পের জায়গাটা সস্তা হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে সবাই মনে করে চারুকলায় পড়লে তার ছবি আঁকা ছাড়া আর কিছুই ক্যারিয়ার নাই। আমি বলবো এখানে আপনি পড়াশোনা করলে কিংবা হচ্ছে চারুকলায় একজন স্টুডেন্ট পড়াশোনা করলে সে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে, যে এরকম সে গভর্নমেন্ট জব হোল্ডার হতে পারবে, একই সাথে হচ্ছে সে কর্পোরেট জব করতে পারবে, এবং একই সাথে সে শিল্পের যে চর্চা, যে ফ্রিল্যান্স আর্টিস্ট হতে চায় তার সেটাও সুযোগ আছে। এই সুযোগগুলা কাজে লাগানোর জন্য চারুকলায় পড়াশোনা করতে হবে। এবং কীভাবে পড়বো সেটার জন্য আমি বলি, সেটা হচ্ছে যে
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার স্টুডেন্ট, আমার এই জগৎটাতে 7 বছরের অভিজ্ঞতা এবং হচ্ছে আমার স্টুডেন্ট পড়ানোর 6 বছরের অভিজ্ঞতা। তার যারা চারুকলায় পড়তে চায়, এরকম অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতে চায়, তারা অধিকাংশই হচ্ছে এটা বুঝতেই পারে না যে হচ্ছে আমি কিভাবে প্রিপারেশন নিব, এটা সিলেবাসটা কি। আমিও জানতাম না, বিকজ আমি যেদিন হচ্ছে চারুকলায় পরীক্ষা দিই, তো সেদিন দেখেছি একজন স্টুডেন্ট, তখন আমাদের সময় এমসিকিউ এবং হচ্ছে ড্রয়িং পরীক্ষা আলাদা হতো। যতটুকু আমার মনে আছে, দেখেছি যে এমসিকিউর দিন পুরা বোর্ড রং তুলি এগুলা নিয়ে অনেকে চলে এসছে। বাট শুধু এমসিকিউর পরীক্ষার জন্য তো এতগুলা কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন নেই। এই যে জায়গাটা, এখন তাদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে যারা প্রিপারেশন নিচ্ছেন কিংবা হচ্ছে প্রিপারেশন নিবেন, ভবিষ্যতে চারুকলায় পড়াশোনা করতে চান, প্রথমেই হচ্ছে আপনাকে জানতে হবে কোথায় কোথায় চারুকলা রয়েছে এবং আপনাকে একটা গোল সেট করতে হবে যে আপনি কোন বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে পড়তে চান। চারুকলায় 8টা সাবজেক্টের কথা প্রথমেই বলা হয়ে গেছে। এবং দ্বিতীয় হচ্ছে যে চারুকলা কোথায় কোথায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1 নম্বর, দ্বিতীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের স্বনামধন্য এবং হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখন আমরা জানি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশালে, ময়মনসিংহ, এবং হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চারুকলা রয়েছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কয়েকটা চারুকলা আর্ট কলেজ রয়েছে। আর্ট কলেজ রয়েছে বিশেষ করে ঢাকা আর্ট কলেজ, যেটা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। এই জায়গাগুলোতে হচ্ছে চারুকলা পড়াশোনা করার সুযোগ রয়েছে। এখন বলতে গেলে চারুকলার জগৎটা বাংলাদেশে অনেকটাই বড়, পড়াশোনার জায়গাটা বড়। সো এবং একই সাথে বললে দেখা যাবে যে সবারই একটা বাসনা থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়াশোনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়াশোনা করার জন্য যে প্রিপারেশন আপনি নেবেন, সেটা নিলেই সারা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যে প্রশ্নের প্যাটার্ন কিংবা হচ্ছে এখন যে প্রশ্নের প্যাটার্ন, সেটা হচ্ছে যে 40 নম্বরের হচ্ছে বা 40 মার্কের হচ্ছে এমসিকিউ এক্সাম হচ্ছে এবং হচ্ছে 60 মার্কের ড্রয়িং পরীক্ষা হচ্ছে। এবং এবছর থেকে দুইটাই হচ্ছে একই সাথেই হচ্ছে, এমসিকিউ এবং ড্রয়িং পরীক্ষা হচ্ছে, এমসিকিউ এবং ড্রয়িং পরীক্ষা হচ্ছে একই দিনই হবে। এটার জন্য 40 মার্কের যে ড্রয়িং পরীক্ষা এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে, সেটাতে হচ্ছে আমাদের যে বাংলা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে পঠিত বাংলা সেইটা, এবং ইংরেজি থেকে হচ্ছে 4-5টা, এবং বাকি কোয়েশ্চেন হচ্ছে শিল্পকলার ইতিহাস, যেটা আমি পড়াশোনা করেছি। এই জায়গা থেকে হচ্ছে প্রায় 15টা বা হচ্ছে 10 প্লাস প্রশ্ন হয়ে থাকে। একই সাথে বিজ্ঞান থেকে দু একটা প্রশ্ন চলে আসছে, এবং যে প্রযুক্তির যে ব্যবহার বা হচ্ছে প্রযুক্তির যে প্রসার, এই জায়গাটাকে হচ্ছে দেখা যায় যে ফোকাস করার জন্য আইসিটি থেকে 2-4টা প্রশ্ন চলে আসে। একই সাথে আমরা যেটা দেখি যে শিল্প এবং শিল্পের যে বিভিন্ন ম্যাটেরিয়ালস রয়েছে, সেগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এগুলোর জন্য আমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে এবং একই সাথে হচ্ছে ড্রয়িংয়ের প্রিপারেশন নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং হচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে ড্রয়িংটা নেওয়া হয়, সেটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা জায়গা। যা একজন এমসিকিউতে অনেক ভালো করলো, বাট সে ড্রয়িংয়ে ভালো করলো না, তাহলে হচ্ছে সে বাদ, বা হচ্ছে সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না। আবার একজন হচ্ছে ধরেন ড্রয়িং অনেক ভালো পারে, আমরা দেখেছি যে একবার প্রফেশনাল আর্টিস্টের মতো ড্রয়িং পারে, আমার অভিজ্ঞতা, বাট সে হচ্ছে এমসিকিউতে কোনোভাবে ফেল করে বসছে, হলো না। সো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, চারুকলায় পড়ার জন্য, সেখানে আপনাকে সুনিয়ন্ত্রিতভাবে যেগুলো সাবজেক্টের কথা বললাম, বিভিন্ন রকমের বই রয়েছে, গোছানো বই রয়েছে। তবে আমরা চাইলে হচ্ছে কয়েকটা বই সাজেস্ট করতে পারবো কি? হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সাজেস্ট করার ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে এই যে সাবজেক্টের কথা বলবো, আপনি যে কোনো বই থেকে প্রিপারেশন নিতে পারেন। তবে আমার কথা হচ্ছে যদি আপনি ফোকাস থাকেন যে হচ্ছে আপনি চারুকলায় পড়াশোনা করবেন, আপনি সিরিয়াস, তখন কিন্তু আপনাকে সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে এবং হচ্ছে গোছানো প্রিপারেশনটা আপনাকে নিতে হবে। সো প্রথমেই স্টুডেন্টদেরকে বলবো যে হচ্ছে আমাদের
যেই সাবজেক্টের কথা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ড্রয়িংটা হয় সেখানে ফিগার ড্রয়িং, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ল্যান্ড হচ্ছে অনেক সময় হচ্ছে ল্যান্ডস্কেপ, অনেক সময় স্টিল লাইফ, দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পার্টস স্টাডি আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার ফিগার আসে। তো এই যে ড্রয়িংয়ের জগৎটা, এটাকে ডেভেলপ করার পাশাপাশি আমাদেরকে থিওরিটিক্যাল যে বা শিল্পকলার ইতিহাস যেটা আছে সেখানে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং জানতে হবে। সো আমি আমার এই চর্চার জগৎটাতে শিল্পকলার ইতিহাস কিংবা হচ্ছে শিল্পের ইতিহাস কিংবা হচ্ছে এই যে চারুকলার যে পড়াশোনা, এইটার অভিজ্ঞতা থেকে বলবো যে হচ্ছে তোমরা বা আপনারা যারা হচ্ছে চারুকলায় পড়াশোনা করতে চান তাদের জন্য বাজারে আমার একটা বই বিশেষত হচ্ছে যেটা আমি হচ্ছে স্টুডেন্টদের জন্য করেছি, সেই বইটা হচ্ছে আমি স্ক্রিনে দেখাই, সেটা হচ্ছে চারু, এবং এই বইটাতে আপনার প্রিপারেশনের সম্পূর্ণটা রয়েছে, একই সাথে ড্রয়িং থিওরি সবই রয়েছে। এছাড়া যদি আরও কারো প্রশ্ন থাকে যে হচ্ছে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিলে আসলে সফল হব, সেজন্য আমি বলবো যে হচ্ছে আপনি আগে হচ্ছে সিলেবাসটা দেখেন এবং তারপরে আগান, এবং যদি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানালে আমরা সেখানে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। মামুন ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের অনেকগুলো অজানা বিষয় ছিল, সেগুলো অত্যন্ত সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন সবার সামনে, এবং এই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে আবার সবার সাথে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।